একদিন ইচ্ছে করলো পিডব্লিউএম সিগন্যাল জেনারেটর, ইনভার্টার বা ওয়্যারলেস কোনো প্রজেক্ট বানানোর, কিন্তু দেখলাম যেটাই বানাই না কেন একটা জিনিস লাগবেই, স্কোয়ার ওয়েভ। বাস আর চিন্তা কিসের, র্যান্ডম একটা ভিডিও দেখে 555 আইসি এর একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর সার্কিট বানিয়ে নিলাম। কিন্তু যখনই পাওয়ার অন করলাম, মানে স্কোয়ার ওয়েভের জায়গায় এরকম ভাঙাচুরা ওয়েভ আসতেছিল, আর সাথে সাথে আইসিটাও ফ্রাই হয়ে গেল। এরকম আমার সাথে অনেক হয়েছে, আপনারা টেনশন নেবেন না, আমি তো আছি। আসসালামু আলাইকুম। স্কোয়ার ওয়েভ জেনারেট করার আগে বুঝতে হবে কিভাবে 555 আইসি স্কোয়ার ওয়েভ জেনারেট করে। এর জন্য এর ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম জানা খুব গুরুত্বপূর্ণ। এর থেকে ইজি ডায়াগ্রাম আর পেলাম না, কিন্তু প্যারা নিবেন না, আমি তো আছি, খুব সোজাভাবে বুঝাই দিব। শুধুমাত্র একটা কম্পারেটর দিয়েই আইসি এর ফুল কাজ বুঝিয়ে দিব। তো কম্পারেটর কি? নাম শুনে বোঝা যাচ্ছে এটা কম্পেয়ার করবে। কি কম্পেয়ার করবে? ভোল্টেজ। এটা ভোল্টেজকে কম্পেয়ার করে আউটপুট হাই বা লো করবে। এখানে পজিটিভের ইনপুট ভোল্টেজ নেগেটিভের ইনপুট ভোল্টেজ থেকে বেশি হলেই অন হবে, না হলে এটা অফ থাকবে। বাই দ্য ওয়ে, এগুলোর নাম কিন্তু পজিটিভ বা নেগেটিভ না, এগুলোর অন্য নাম আছে। আমি বোঝার সুবিধার্থে এগুলোকে পজিটিভ নেগেটিভ বলবো। এবার সার্কিট ডায়াগ্রাম দেখে নিন। পিন 4 আর 8 কমন, আবার পিন 2 আর 6 কমন। 3 থেকে আউটপুট নিব। পিন 2 হলো ট্রিগার আর পিন 6 হলো থ্রেশহোল্ড। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই পিনের সাথে একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে, বাকি দুইটা রেজিস্টার এইখানে। 555 আইসি এর মধ্যে দুইটা কম্পারেটর আছে। এই দুইটার আউটপুট একটা ফ্লিপ ফ্লপে যাবে, ফ্লিপ ফ্লপ থেকে তারপর এটা আউটপুট হবে। ফ্লিপ ফ্লপের কাজ বুঝে লাভ নেই, যেমনটা বলেছিলাম কম্পারেটর দিয়েই বুঝাই দিব। এটা হলো ফার্স্ট কম্পারেটর আর এটা হলো সেকেন্ড কম্পারেটর। ফার্স্ট কম্পারেটরের পজিটিভ ইনপুটটা পিন 6 থ্রেশহোল্ডের সাথে কানেক্ট করা থাকে, আর সেকেন্ড কম্পারেটরের নেগেটিভ ইনপুটটা পিন 2 ট্রিগারের সাথে কানেক্ট থাকে, আর বাকি দুইটায় ফিক্সড ভোল্টেজ সেট করা থাকে। এটা আইসি করে থাকে। যেমন পাওয়ার সাপ্লাই থেকে যদি 12 ভোল্ট দেওয়া হয়, তাহলে এগুলো হবে 8 ভোল্ট আর 4 ভোল্ট। মনে রাখবেন, ফুল সাইকেলে এই দুইটা ভোল্টেজ কখনোই চেঞ্জ হবে না, যদি না আপনি পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার চেঞ্জ করেন। আরেকটা জিনিস বলে রাখি, অনলি R0 আর S1 হলেই আউটপুট হাই বা অন হবে, না হলে অফই থাকবে। এবার দেখবেন কিভাবে স্কোয়ার ওয়েভের হাই লো হয়ে থাকে। মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝলে আরেকবার দেখে নিতে পারেন। আচ্ছা, যেমনটা বলেছিলাম, ফার্স্ট কম্পারেটরের পজিটিভ ইনপুটে থ্রেশহোল্ড পিন কানেক্ট থাকে আর নেগেটিভ ইনপুটে 8 ভোল্ট ফিক্সড থাকবে। নিশ্চয়ই মনে আছে একটা ক্যাপাসিটর পিন 1 আর 2 এর সাথে কানেক্ট করা হয়েছিল। পিন 2 আর 6 যেহেতু কমন, তাই ক্যাপাসিটর এর ভোল্টেজ থেকে এই পিনগুলা ভোল্টেজ পাবে। ইনিশিয়ালি ক্যাপাসিটর ডিসচার্জ থাকবে, মানে 0 ভোল্ট, তাই ফার্স্ট কম্পারেটরের পজিটিভ ইনপুটে 0 ভোল্ট আসবে আর সেকেন্ড কম্পারেটরের নেগেটিভ ইনপুটেও 0 ভোল্ট ইনপুট হবে। কম্পারেটরের রুলস অনুযায়ী উপরেরটা থেকে আউটপুট আসবে 0 আর নিচেরটা থেকে আউটপুট আসবে 1, আর এই দুইটা ইনপুট ফ্লিপ ফ্লপে চলে যাবে, ওইখানে একটু প্রসেস হয়ে আউটপুট দিবে 1, মানে হাই হয়ে যাবে। আর যখনই আউটপুট হাই হবে তখনই ক্যাপাসিটরটা ধীরে ধীরে চার্জ হতে থাকবে। এবার ক্যাপাসিটর চার্জ হতে হতে যখন 0 ভোল্ট থেকে পাওয়ার সাপ্লাই এর 3 ভাগের 1 ভাগ ভোল্টেজে পৌঁছাবে, মানে 4 ভোল্টের বেশি হবে, তখনই সেকেন্ড কম্পারেটরের আউটপুট 0 হয়ে যাবে আর ফার্স্ট কম্পারেটরটা আগের অবস্থায় থাকবে। তাহলে এখন আর ও এস দুইটাই 0 হবে। এই দুইটা যখন 0 হবে তখন কোনো কিছুই পরিবর্তন হবে না, আগে যেমন ছিল তেমনই থাকবে, মানে হাই থাকবে। এবার যখন ক্যাপাসিটর আবার খাইতে খাইতে 8 ভোল্টের বেশি চলে যাবে, তখনই ফার্স্ট কম্পারেটরটা অন হয়ে যাবে, মানে আউটপুটে 1 হবে আর নিচেরটা আগের মতোই থাকবে। তাহলে R1 আর S0 হবে। মনে আছে তো, যখন R0 আর S1 ছিল তখন আউটপুট হাই হয়ে গেছিল। তাহলে এখন কি হবে? এখন উল্টাবে, মানে লো হয়ে যাবে। এখন আউটপুট লো হবে, আর আউটপুট লো হয়ে গেলে ক্যাপাসিটরটা চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। এতক্ষণ যত ভোল্টেজ খাইছিল ক্যাপাসিটরটা, এটা আস্তে আস্তে বের করে দিবে। ধীরে ধীরে ভোল্টেজ কমতে কমতে যখন 8 ভোল্টের নিচে চলে যাবে, তখনই ফার্স্ট কম্পারেটরটা অফ হয়ে যাবে আর নিচেরটা কিন্তু আগের অবস্থায় থাকবে। তাহলে দুইটাই 0 হলে আউটপুটও কিন্তু সেম থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না, লোই থাকবে। এবার যখন ক্যাপাসিটরের চার্জ কমতে কমতে 4 ভোল্টের নিচে যাবে, তখনই নিচের কম্পারেটরটা অন হয়ে যাবে, মানে আউটপুট আবার হাই হবে। আর এইভাবে এই সাইকেলটা চলতেই থাকবে। তো আউটপুট হাই হওয়া থেকে শুরু করে লো হওয়া পর্যন্ত 4টা স্টেপ দেখলাম। প্রথমে ক্যাপাসিটর যখন 0 ভোল্টে ছিল তখন আউটপুট হাই হয়ে গেছিল। এরপর ক্যাপাসিটর ভোল্টেজ যখনই 4 ভোল্টকে ক্রস করলো তখনও আউটপুট হাই ছিল। এরপর ক্যাপাসিটর ভোল্টেজ যখন 8 ভোল্টকে ক্রস করলো তখন আউটপুট আবার লো হয়ে গেল। ফাইনালি ক্যাপাসিটরের ভোল্টেজ 8 ভোল্টের নিচে চলে যাওয়ার পরও আউটপুট লোই ছিল। এরপর যখন ক্যাপাসিটরের ভোল্টেজ 4 ভোল্টের নিচে গেল, সাথে সাথে আবার আউটপুট হাই হয়ে গেল। এখানে দেখবেন ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু 4 ভোল্ট থেকে শুরু করে 8 ভোল্টের মধ্যেই ঘুরতেছে। তাহলে বোঝা গেল আউটপুট হাই বা লো কখন হবে তা
ডিপেন্ড করবে ক্যাপাসিটরের ভোল্টেজের উপর। তাহলে তো পুরো ব্যাপারটা এবার বুঝলেন। ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা আছে, এগুলো জানতে হবে। আউটপুট কতক্ষণ অন থাকবে সেটার ফর্মুলা হলো এটা, আর কতক্ষণ অফ থাকবে সেটার ফর্মুলা হলো এটা। ক্যাপাসিটরের ভোল্টেজটাই মূলত আউটপুট কখন অন হবে আর কখন অফ হবে তা ডিসাইড করে। কিন্তু ক্যাপাসিটরটা চার্জ হয় মূলত দুইটা রেজিস্টর দিয়ে, তাই এই দুইটা রেজিস্টরের ভ্যালু কম বেশি করে আপনি ক্যাপাসিটরের চার্জিং আর ডিসচার্জিং টাইমটা কন্ট্রোল করতে পারবেন। এটা হলো সেই বিখ্যাত ফ্রিকোয়েন্সির ফর্মুলা। প্র্যাকটিক্যালি আমি বানাই দেখলাম। আমার R1 এর ভ্যালু ছিল 24.1 কিলো ওহম, R2 ছিল 9.77 কিলো ওহম, ক্যাপাসিটরটা ছিল 1 মাইক্রোফ্যারাডের। তাহলে আমার ফ্রিকোয়েন্সি আসবে এই যে এটা, অলমোস্ট কাছাকাছি। 555 আইসির উপর আমার আরো দুইটা ভিডিও আসবে, কিভাবে টাইম পালস কন্ট্রোল করবেন, সুইচিং করবেন, সবকিছু জানতে পারবেন ধীরে ধীরে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।